أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعصب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله المولانا العظيم. السلام عليكم. चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते हरिदास गोस्वामी स्वामिनिति नामिने। ओम नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। ओम वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओम पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरे प्रीतिमा पुण्य प्रियन्ते सर्वदेवतायै नमो नमः। मातृदेवी चरणभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसै गोसाई करी चरण बंदन যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরন এই সাই গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম মন্মনা ভব मद्भक्त मज्जादि मम नमस्कुरु। ओम मम वश्य भक्तात्मे प्रियजन प्रिय शिवे। भगवान श्री कृष्ण बोलें तुम्हें आमार भक्त हओ तुम्हार चित्त आमाके अर्पण करो एवं तुम्हें आमाके पूजा नमस्कार करो तबे तुम्हें आमार प्रिय भक्त। सर्वधर्माणां परित्यज्य मामेकं शरणं व्रज अहं तां सर्व पापेभ्यो मुक्षायामि स्वामी मुमाचुच इति विश्राम दिलाम श्रीमद् भगवत गीता एवं गीता থেকে 18 গুজ্জনাম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা
সত্য প্রতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং স্যারকেও আমার আদাব এবং আমার সহজাতি সনাতন ধর্মের যারা আছেন সবাইকে আমার নমস্কার। হরে কৃষ্ণ। তারিখ 2017 সালে জয়েন করি। সত্যি আমি গর্বিত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে পেরে। 2017 সালের পরে আমি নারায়ণগঞ্জ শাখায় ট্রান্সফার হই, সেখান থেকে সাবা শাখায় আসি 2018 সালে। 2022 সাল থেকে আমি সাবা শাখায় দ্বিতীয় কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। সেখান থেকে আমার গত 9 তারিখে প্রস্তাবিত ঈশ্বরগঞ্জ শাখায় ব্যবস্থাপক পদে পদোন্নয়ন দেওয়া হয়েছে। আমি প্রতিষ্ঠানের প্রতি চিরকৃতজ্ঞ। প্রতিষ্ঠানে জয়েন করার পর থেকে আমি আমার গ্রামে এলাকায় বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত হয়েছি। আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য। আমি গর্বিত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে পেরে। প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়ার পর আমার বিভিন্ন ঝড়ঝাপটাও এসেছে আমার পারিবারিক জীবনে। আমার বাবা অসুস্থ ছিলেন, ব্রেন স্ট্রোক করেছেন 14 মতো, মা ওপেন সার্জারি পেশেন্ট। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আমার প্রতিষ্ঠান, আমার সহকর্মী তাদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতা পেয়েছি। আমি প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা বলে আসলে শেষ করতে পারবো না। আমি আরেকটা ব্যাপারে একটু ধন্যবাদ জানাতে চাই আমার ঈশ্বরগঞ্জবাসী যারা, আমি খুব অল্প দিনে এখানে এসেছি, আপনাদের সাথে মিশে এই অল্প দিনের মধ্যে এত স্বতঃস্ফূর্তভাবে আপনারা যে আমাকে গ্রহণ করেছেন, এই জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আরেকটু কথা বলি, আমাদের যে ব্যাংকিং ধারণাটা আছে, নর্মালি যে ব্যাংকিং ধারণাটা শিডিউল ব্যাংকের যে বিষয়গুলো থাকে, আমি চাচ্ছি ঈশ্বরগঞ্জবাসীকে ব্যাংকিং ধারণাটা চেঞ্জ করার জন্য। মানে নর্মালি যে ব্যাংকিং ধারণাটা থাকে, লাইনে যাও, দাঁড়ায় থাকো, ভিজে বিভিন্ন ভিড়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমাদের মাননীয় স্যার সুন্দর একটা শাখা করে দিয়েছেন। আমরা এই শাখার মাধ্যমে আপনাদের ব্যাংকিং সেবাটা আপনাদের দোকানের ডেস্কে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি আপনাদেরকে কষ্ট করে ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে না, ঘামে ঝরতে হবে না। আমি চাচ্ছি ব্যাংকিং সুবিধা যেগুলো থাকে সেগুলো যেন আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডেস্ক পর্যন্ত দিয়ে দিতে পারি। আপনারা যে কোনো সেবা, যে কোনো বিষয়ে আমার সহযোগিতা করবেন আমাকে এবং আমাকে পরামর্শ দিবেন। আমি বিশ্বাস করি আমি এই ঈশ্বরগঞ্জবাসীকে নিয়ে ব্রাঞ্চটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। ঈশ্বরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হযরত আলী, আমার বাড়ি কুষ্টিয়া। আমি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকে 2003 সালে জয়েন করি। আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি দীর্ঘ 22 বছর 8 মাসের মতো। প্রতিষ্ঠান আজ আপনাদের ঈশ্বরগঞ্জে চলে আসছে। এই প্রতিষ্ঠানের যখন আমি যোগদান করি তখন আমার বেতন ছিল 3,500 টাকা। আজকে আমি 4,56,000 টাকা বেতন পাচ্ছি। আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এতে হয়তো আপনারা অনুমান করতে পারছেন প্রতিষ্ঠান কোথায় থেকে কোথায় এসেছে। যেহেতু আপনাদের মাঝে আমাদের অত্র ব্রাঞ্চের ম্যানেজার স্যার বলেছেন আপনাদের টেবিল আমাদের ডেস্ক, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের প্রত্যেকটা দোকানই আমাদের প্রতিষ্ঠান হয়ে যাবে এবং আপনারা সেই সহযোগিতা পাবেন আমাদের কাছ থেকে। আপনাদের কাছে সেই সহযোগিতা আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ম্যানেজার স্যার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিনিয়র অনারেবল আবুল হাসেম সরকার, বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল এক্সচেঞ্জ কর্মরত ছিলাম। আমি 2018 ডিসেম্বরে অবসর গ্রহণ করি। 2019 সালে অত্র ব্যাংকে চিকিৎসা সহকারী হিসাবে যোগদান করি। তারপর থেকে ক্রমান্বয়ে আমরা 11 জন মেডিকেল স্টাফ, 7 জন ডাক্তার অত্র শাখায় চিকিৎসা সেবা নিয়োজিত আছে, যা অত্র ব্যাংকের প্রতিটা সদস্য এবং যারা আপনাদের স্টাফ
সবাইকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে বলতে চাই আমাদের ডাক্তার 7 জন, ওনারা টেলিকমিশনে 24 ঘন্টায় চিকিৎসা দিয়ে আসতেছেন। এবং আমাদের মেডিকেশন 11 জন প্রতিটা বিভাগে একজন করে আছেন, যারা প্রতিটা ব্রাঞ্চে টেলি যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসতেছেন। এই ব্যবস্থাটা আমি প্রথম ঢোকার পরেই দেখলাম মাননীয় চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ এই ব্যাংক ব্যবস্থার ভিতরে এই প্রথমই দেখলাম আমি যে মেডিকেল স্টেট ডক্টর দিয়ে ক্লায়েন্ট এবং সদস্যদেরকে এবং সমস্ত স্টাফদেরকে চিকিৎসা দিয়ে আসতেছেন 24 ঘন্টায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো সময়, রাত দিন নয়, যে কোনো সময় 24 আওয়ার্স আপনারা এই ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন। এটা আমরা দিয়ে আসতেছি ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য একটা বড় পাওয়া, যেটা অন্য কোথাও নেই। বাংলাদেশে আমি আবার বলি, বাংলাদেশে আমি অনেক জায়গায় খোঁজ করেছি, আমার সহকর্মীরা অনেক জায়গায় চাকরি করে, কিন্তু কাউকে আমি ব্যাংকে চাকরি করতে দেখিনি। এবং মেডিকেল স্টোরের যে ব্যবস্থাপনাটা, আমরা যে কোনো আমাদের স্টাফ যে কোনো জায়গায় ভর্তি হলে আমরা সাথে সাথে ওখানে চলে যাই, দিন নাই রাত নাই, যখনই। আর যখনই ওষুধের সাথে টেলিকমিউনিকেট করে আমাদের সাথে ডক্টর বা আমাদের সাথে আমরা বলে দিই না যেতে কোথায় যেতে হবে, কি করতে হবে। এই যে একটা সুবিধা, এটা বড় পাওয়া না। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয় অনেক অফ টাইমে 2টার পরে রাতে 3টা 4টা যখন সে ফোন দিয়ে একজনের কাছে অ্যাডভাইসটা পায়, সেই অ্যাডভাইসটা হলো বড় বড়। কারণ প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক ধারণাটা হলো বড়। কারণ আপনার যখন একটা অ্যাক্সিডেন্টে হাত কেটে যাবে, আপনার রক্ত বন্ধ না করে আপনি যদি হাসপাতাল যাওয়ার জন্য অপেক্ষা করেন, এটা হলো না। আগে আপনাকে ব্লাডটা বা রক্তটা বন্ধ করতে হবে, এটা হলো আপনার ফার্স্ট কাজ। তারপর আপনি হাসপাতালে যান। সেরকমই মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার মনে হয় এই একটা কাজ করেছেন যে আগে ব্লাড বন্ধ করুন। প্রতিটা এই প্রতিষ্ঠানের প্রতিটা সদস্য এবং বাংলাদেশের যারা আছেন, আপনারা যেটা বলে আমরা ম্যান টু ম্যান বলবেন যে এই ডিএমসিবির এই সুবিধাটা আছে, যে চিকিৎসা ব্যবস্থায় একটা সুবিধা আছে। আর একটা সুবিধা হচ্ছে আমি যখন আর্মিতে ব্যাংকে জয়েন করি, আমার বেতন ছিল 50,000 টাকা 18 সালে। 2 ধাপে আমার বেতন এখন 1,26,000 টাকা। বিষয়টা ভাবার না। আমাদের প্রতিটা সদস্য, আমার কিছু কলিগ ঢাকা শহরে ফ্ল্যাট করার মতো যোগ্য নয়, সেখানে সে আস্তে দিয়ে ফ্ল্যাট করেছে, জমি কিনেছে, সংসার সচ্ছল করেছে, ছেলে বিদেশে পড়াচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াচ্ছে। আমার ছেলেও ইনশাল্লাহ বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার মেয়ে একটা ডাক্তারি পড়ে। আমি মনে করি সবচেয়ে অবদান আমার এই চেয়ারম্যান মহোদয়। আমি এই চিকিৎসা গ্রহণ করে কাজগুলো সম্পূর্ণ বহন করতে পারছি। আমার কোনো ব্যাগ পাচ্ছে হচ্ছে না ইনশাল্লাহ। আশা করি যারা আজকে সম্মানিত সদস্য নিয়ে এখানে আসছেন, অত্র এলাকাবাসী, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আপনার চিকিৎসা সেবাটাও আমাদের কাছে নেবেন। এটা ম্যানেজার স্যার মাধ্যমে নাম্বার ওনার কাছে আছে আমাদের প্রত্যেকটা শাখায়। এই শাখায় একজন মেডিকেল স্টোর আছেন, ওইখানে বসে আছেন, ওই যে 30টা ব্যানার দিয়ে আছে মেডিকেল কর্নার, ওই দেখতে পাচ্ছেন মনে হয়। তো আশা করি ওইটা আপনারা সেবাটা নিয়ে নেবেন। এটা বিশাল ব্যাপার। আগে সুস্থতা, তারপরে সুস্থতা বড় নেয়ামত। আপনি সুস্থ থাকলে সব কিছু আপনার দ্বারা করা সম্ভব। সুস্থ থাকবেন না, আপনার কাছে কোনো কিছুই, সব কিছুই মিথ্যা। তো এই প্রায়োরিটিটা আমার মাননীয় চেয়ারম্যান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোঅপারেটিভ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, অত্র ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ব্যবস্থাপকবৃন্দ এবং ঈশ্বরগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন যে আপনারা বাংলাদেশের স্বাধীনতার
যুদ্ধের ইতিহাসের একটা বিশাল ভূমিকা এবং ইতিহাসের অংশ হিসেবে আপনারা ঈশ্বরগঞ্জবাসীরা হয়তো অনেকে জানেন না, বিশেষ করে যারা ৭১ পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো অনেকেই জানেন না। ঈশ্বরগঞ্জ ১৯৭১ সালে ৯ ডিসেম্বর স্বাধীন হয়েছিল, অর্থাৎ পাক হানাদার বাহিনী ঈশ্বরগঞ্জবাসীর প্রতিকারের বিরুদ্ধে দাঁড়াতে না পেরে তারা এখান থেকে চলে যায় এবং পরের দিন অর্থাৎ ১০ ডিসেম্বর তারিখে ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ স্বাধীন হয় এবং এটা মুক্তিযুদ্ধের যে ৯টি সেক্টর ছিল তার মধ্যে ২ নম্বর সেক্টর অধীনে এখানে যুদ্ধ হয়েছে। হালুয়াঘাট আপনাদের ময়মনসিংহের একটা খুব উল্লেখযোগ্য জায়গা, ওখানে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটার নাম হচ্ছে ১১ সিন্দুর যুদ্ধ। এবং মেঘালয় থেকে যে আমাদের শরণার্থী যাওয়া আসা, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সবকিছু এই পথেই হতো, যার জন্য ময়মনসিংহ এলাকার একটা বিশাল অবদান রয়েছে স্বাধীনতা যুদ্ধে এবং তথা একই রকমভাবে ঈশ্বরগঞ্জবাসীরও সেই কৃতিত্ব রয়েছে। সেই জন্য আমি ঈশ্বরগঞ্জবাসীকে মোবারকবাদ জানাই, একটা করতালি দিতে চাই এই জন্য। থ্যাংক ইউ। আপনারা জেনে খুশি হবেন, যদিও ঈশ্বরগঞ্জের বাসী নন, বাট আপনাদের গ্রেটার ময়মনসিংহের ২ জন সূর্য সন্তান, ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২ জন, একজন হচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, যার জন্ম ভৈরবে, যেটা বর্তমানে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত। কিশোরগঞ্জ এক সময় ময়মনসিংহের একটা অংশ ছিল। আরেকজন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, যার বাড়ি হচ্ছে ইসলামপুর, জামালপুর, বর্তমান জামালপুর জেলা, সেটাও ময়মনসিংহের অংশ। তো ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ২টা বীরশ্রেষ্ঠ এই আপনাদের এলাকা, তাদের জন্য আমরা গর্ববোধ করি নিশ্চয়ই, তাই না? আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা এখানে আনার পিছনে কারণ, আপনারা আজকে যার দাওয়াতে এখানে এসছেন, যে ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে এসছেন, আমি জানি আপনারা অনেকেই হয়তো এই ব্যাংকের নাম অল্প কিছুদিন আগে জেনেছেন, তার আগে হয়তো এই ব্যাপার আপনারা জানেন নাই। বাট আপনারা জানেন নাই সেটা হয়তো কোনো তথ্যের সীমাবদ্ধতা হতে পারে, বাট আমাদের কর্মক্ষেত্রের কোনো সীমাবদ্ধতা নয়। এই ব্যাংক ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভ করে, আজকে প্রায় ৫২ বছর পার হয়ে গেছে এই ব্যাংকে, এবং আজকে আপনাদের এই ঈশ্বরগঞ্জবাসীর জন্য ১৫২তম শাখা আমরা উদ্বোধন করছি। এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো, এই ব্যাংকে আজকে যিনি এতদূর নিয়ে এসছেন, ইনি হচ্ছেন এই ব্যাংকের কর্ণধার, সম্মানিত চেয়ারম্যান এবং একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি ১ নম্বর সেক্টরে স্টুডেন্ট গেরিলা হিসেবে যুদ্ধ করেছিলেন, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী আপনাদের সামনে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন। উনি দীর্ঘদিন সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে চাকরি করেছেন। উনি যুদ্ধের পরে ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন এবং তখনকার রাশিয়া থেকে উনি ৩ বছর ট্রেনিং করে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। উনি ১৯৫৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ি জেলার ফটিকছড়ি থানার হারোছড়ি গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উনি চট্টগ্রাম কলেজের একজন কৃতি সন্তান, কৃতি ছাত্র এবং পরবর্তীতে বিমান বাহিনীতে যোগদান করেন এবং উনি একমাত্র পাইলট, কেন বলছি একমাত্র পাইলট, যিনি হেলিকপ্টার চালাতে পারতেন এবং যুদ্ধ বিমানও চালাতে পারতেন। বুঝতে পেরেছেন? একজন পাইলট যিনি হেলিকপ্টারও চালাতে পারতেন এবং যুদ্ধ বিমানও চালাতে পারতেন। তো সেই একজন বীর মুক্তিযোদ্ধা ২০০২ সালের এই ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের হাল ধরেন, যে সময় এই ব্যাংকের মূলধন ছিল মাত্র ৬ লক্ষ টাকা। কত? ৬ লক্ষ টাকা। আর শাখা ছিল মাত্র ৭টি। সো ওনার দীর্ঘ ২২ বছরের এই হাল ধরা আজকে ১৫২তম শাখা উদ্বোধন করছেন। ২২ বছরে উনি আরো ৪২টা ব্রাঞ্চ অতিরিক্ত ওপেন করেছেন। শুধুমাত্র একত্র ওনার
নেতৃত্বে, ওনার কৃতিত্বের সাথে আজকে এই ব্যাংকের পরিচিতি কেন নাই? কারণ এই ব্যাংক বড় বড় ব্যাংক মতো নয়, যাদের নাম আছে, যারা বড় বড় মহাজনদেরকে আরো বেশি লোন দেন, যেটা এক কথা যদি আপনি বলি যে তেলা মাথায় তেল দেওয়ার মতো। আমরা তেলা মাথায় তেল দিই না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই দেশের অর্থনৈতিক শক্তিকে জোরদার করছে, যারা জিডিপিতে কন্ট্রিবিউট করছে, যাদের দিকে অনেকে দেখে না, যারা ব্যাংকের দোরগোড়ায় পৌঁছাতে পারে না, কারণ ওই ব্যাংকে যেতে হলে তাকে সুন্দর জামা কাপড় পরতে হবে, চুল পরিপাটি হতে হবে, কোট স্যুট পরতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে কিছু আমানত ওখানে জামানত রেখে আসতে হবে। আমানত জামানত না রেখে আপনাকে শুধু আপনার ব্যক্তিত্ব বা আপনার পরিচিতি বা আপনার ব্যবসায়িক ঠিকানাকে ধরে ঋণ দিবে এমন কোনো ব্যাংকই আছে? কেউ বলতে পারবেন? আছে? প্রথমে আপনাকে বলবে আপনার কি জামানত আছে, জমিটা বন্ধক রাখেন, জমিটার দাম যদি হয় 1 কোটি টাকা, আপনাকে দিবে 50 লাখ টাকা। তো আমরা কোনো আমানত রাখি না। হ্যাঁ, আমরা একটা আমানত রাখি, সেটা কি? আপনার ঈমান এবং আপনার বিশ্বস্ততা। আমরা প্রথমে আপনাকে একটা ছোট ঋণ দিব, আপনি ঋণটা সুন্দর সময় মতো পরিশোধ করবেন, আপনার সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, আস্থার সম্পর্ক তৈরি হবে। এই আস্থার সম্পর্ক ধীরে ধীরে বাড়তে বাড়তে বন্ধুত্ব হবে। আপনি আমাদের এই ডিএমসিবিএল ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের একজন সম্মানিত সদস্য হিসেবে আবির্ভূত হবেন। এমনও সদস্য আছেন যারা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে প্রায় 20 কোটি টাকারও লোন নিয়েছেন, এরকম সদস্য আছে। 50,000 থেকে শুরু করে আজকে 20 কোটি টাকার লোন, যার প্রতিদিনের কিস্তি হয় প্রায় 14 লাখ টাকা। যশোরের নোয়াপাড়ার একজন ব্যবসায়ী। তো আমরা দেরিতে হলো এখানে শুরু করেছি, কারণ আমরা আমাদের প্রসারের একটা অংশ হিসাবে খুঁজে খুঁজে বের করছিলাম উল্লেখযোগ্য জায়গাগুলো কোথায়। আপনারা নিশ্চয় জানবেন এই ঈশ্বরগঞ্জ কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। মোগল আমলের যখন মোগলরা আমাদের এই ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা দখল করেছিল, তারা জমিদার প্রথা চালু করেছিলেন। এই আপনাদের ঈশ্বরগঞ্জেই একজন জমিদার ছিলেন মোগল আমলে, যার নাম ছিল ঈশ্বরচন্দ্র রায়। এই উপজেলার একটা বিশেষত্ব হলো ভৌগোলিকভাবে, যদিও এটা পুরনো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেটা এখন যমুনা নদীর শাখা, এছাড়াও এখানে আপনার ধলেশ্বরী, সুতিয়া, চম্পা নদীও আছে, যার কারণে তখনকার দিনে যে সমস্ত এলাকাতে নদী বেশি ছিল সেখানে যোগাযোগ এবং ব্যবসার একটা প্রসার ছিল, যার কারণে এটা একটা ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত ছিল। সেই ঈশ্বরচন্দ্র রায় গঞ্জ তৈরি করলেন। গঞ্জ মানে হচ্ছে কি জানেন? বাজার। সো এই গঞ্জ থেকেই তখন ওনার নামে এটাকে নাম করানো হলো ঈশ্বরগঞ্জ, এবং একটা ব্যবসায়িক একটা নাম। এবং এখানে একটা পৌরসভা, 12টা ইউনিয়ন আছে, এবং এটা ব্যবসায়িক দিক থেকে ধান, পাট, গম, ভুট্টা এগুলো অনেক কিছু এখানে হয়। কৃষিজাত পণ্যের উপর এরা অনেকখানি নির্ভরশীল। এখানকার লোকজন প্রায় 65% লোক শিক্ষিত। এখানে ছোট একটা উপজেলাতে 3টা কলেজ আছে। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ মহিলা কলেজ, মাইজবাগ ইউসুফ আলী কলেজ। ঠিক বলেছে কিনা? জি। সো আপনারা শিক্ষিত, আপনারা অমায়িক, আপনারা অতিথেয় পরায়ণ, এবং সবকিছু বিবেচনায় আমরা মনে করলাম যে আমাদের একটা ব্যাংকের এখানে শাখা হওয়া উচিত, যেখানে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা ঋণ নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন, নিজের অবস্থা উন্নতি করতে পারবেন, তাদেরকে আমরা সহায়তা প্রদান করব। এবং আমি বিশ্বাস করি আপনাদের যে ঐতিহ্য আছে, আপনাদের যে ইমানি জোর আছে, তা দিয়ে আপনারা আমাদের ব্যাংকের সাথে এই সম্পর্কটা স্থাপন করবেন এবং ঋণ নেবেন। এবং মনে রাখবেন, ঋণ নেওয়ার জন্য আপনার কোনো আমানত বা জামানত এখানে বন্ধক রাখার প্রয়োজন নেই। যেটা দরকার হবে, আপনাকে যেন আপনার এলাকার 2-4 জন লোক যেন সার্টিফাই করে, পরিচিত করে দেয় যে হ্যাঁ, উনি বিশ্বাসযোগ্য লোক, উনি এই টাকা নিয়ে চলে যাবেন না, উনি ব্যবসা করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের ব্যাংকের দুয়ার খোলা। তবে আমাদের ব্যাংকের সাথে অন্য ব্যাংকের একটা বড় পার্থক্য হলো, আপনাদেরকে এই ব্যাংকে প্রতিদিন আসার প্রয়োজন হবে না। শুধু একবার যেদিন টাকা নেবেন সেদিন আসবেন, আর যেদিন আপনি দরখাস্ত করবেন লোনের জন্য সেদিন আসবেন। এরপরে আপনাকে আর কখন আসতে হবে না। আমার
অফিসার আপনার কাছে যাবে প্রতিদিন, আপনার কাছ থেকে সপ্তাহে 5 দিন আপনার ইন্টারেস্ট বা লোনটা বা ইনস্টলমেন্টটা গ্রহণ করার জন্য যাবে, আপনাকে কষ্ট করে আসতে হবে। সো আমি আশা করি আপনাদের এই সহযোগিতা আমরা পাবো এবং আমাদের এই ঈশ্বরগঞ্জ শাখা 152তম শাখা আজকে যেই 22শে নভেম্বর আমরা উদ্বোধন করে যাব, এর মাধ্যমে আপনারা পরিচিত হলেন এবং আশেপাশে যারা আছে সবাইকে বলবেন। এবং এখানে আরো অনেক ব্যাংকের শাখা আছে, আপনারা নিশ্চয়ই পাই না, অনেকেরই সেই সমস্ত ব্যাংকের থেকে লোন নিতে গেলে কি ধরনের জটিলতা বা প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন এবং আমাদেরটাও দেখে তুলনা করতে পারবেন কত সহজ এবং সাবলীলভাবে আপনি এই ঋণটা গ্রহণ করতে পারছেন। যে বিশ্বাসের উপর বলিয়ান হয়ে আপনি লোনটা নেবেন, সেই বিশ্বস্ততা রাখবেন এবং মনে রাখবেন আমরাও জানি এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা ক্ষুদ্র ঋণ নেয় এবং ক্ষুদ্র ঋণ নিয়ে তারা কখনো ডিফল্টার হয় না, কারণ তাদের মধ্যে একটা ইমানই জোর আছে। যেটা বড় বড় যারা লোন নেন, নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন আমি কার নাম বলতে চাচ্ছি, হ্যাঁ, দরবেশ আছেন, তারপরে ব্যক্তিতে যে অনেকে আছেন, তো এই ধরনের ওনারা বড় বড় লোন নিয়ে ওনারা বড় বড় ব্যাংকে বসিয়ে দিয়েছেন। এখন আমাদের ব্যাংকের রিকভারি মানে আমরা যে লোন দিয়েছি এই লোনের ফেরতের রিকভারি রেট যদি শুনেন আপনি অবাক হবেন। 97-98% মানে 100 জনের মধ্যে 97-98 জন লোন ফেরত দিচ্ছে। যে দুজন দিচ্ছেন ওনারা ভেগে যাচ্ছেন, বাংলাদেশ থেকে অনেক টাকা দেশের বাইরে চলে গেছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের কোনো টাকা বাইরেও যায়নি, আমাদের কোনো টাকা কেউ বাইরে নিয়ে যেতেও পারেনি। সো আমি আশা করব যে ঐতিহাসিক ঈশ্বরগঞ্জবাসীর জন্য আমরা যে ব্রাঞ্চটা শাখাটা উদ্বোধন করলাম, আপনারা এটাকে যথাযথ সম্মান করবেন। আপনারা এরকম একটা ব্রাঞ্চ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আগে না শুনলেও এখন বুঝতে পারছেন যে একটা ভালো ব্যাংক, যেটার বয়স মাত্র 53 বছর, যেটার বয়স বাংলাদেশের জন্মের চেয়ে মাত্র 1 বছর ছোট। বুঝতে পারছেন? সো এটা মনে রাখবেন এবং আমাদের সাথে এই সম্পর্কগুলো বজায় রাখবেন এবং নতুন নতুন যারা আছেন যারা জানেন না তাদের কাছে আপনাদের আমাদের এই বিষয়গুলো প্রচার করবেন বা তাদেরকে সহযোগিতা করবেন এখানে আসার জন্য এবং গাইড করবেন। ঈশ্বরগঞ্জবাসীর জন্য আমার মোবারকবাদ থাকলো, দোয়া থাকলো এবং অফুরন্ত ভালোবাসা থাকলো। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অতিথি বক্তব্য রাখবেন গ্রুপ ক্যাপ্টেন জনাব আবু জাফর চৌধুরী, জিডিপি পিএসসি অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ডিএনসিপি। আসসালামু আলাইকুম। অভিনন্দন, শুভ স্বাগতম, ধন্যবাদ, স্যালিউট বিশেষ করে পুলিশ বাহিনী, ফায়ার ফাইটার্স এবং যারা সম্পৃক্ত আছেন আমাদের আগমনের পক্ষে তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, আশা করছি 10-15 মিনিট কথার ভিতরে শেষ হবে। ধৈর্য ধরে শুনেন, আমল করেন, বিশ্লেষণ করেন, নিজের জীবনে কাজে লাগান, অন্যকে কাজে লাগাইতে উৎসাহিত করেন। এটাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা এক জাতি, এক সমাজ, এক পতাকা, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলবো, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাবো। এখন আমার ব্যাংকের 2 জনকে নিয়ে একটু কথা বলতে বলি, শুনেন, তারপর আমি আবার আসবো। ওকে নাম দিয়েছি আমরা ক্লিনার, হাইজিন অ্যাসিস্ট্যান্ট, এরপর অফিস অ্যাটেন্ডেন্ট। তাদের জীবন সম্বন্ধে বলবে, তারপর আমি আসবো। আসসালামু আলাইকুম। আমি নতুন এই প্রতিষ্ঠানে জয়েন করছি। আমার বর্তমান বেতন 40,000 টাকা। আমার চেয়ারম্যান স্যার উপর সকল প্রতিষ্ঠানের সবার জন্য দোয়া করবেন। প্রধান অতিথি আমাদের মহোদয় স্যার, চেয়ারম্যান স্যার ও সকলকে জানাই আসসালামু আলাইকুম। দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আমি সাভার শাখা 2014 সালে জয়েন করি। আমার তখন বেতন ছিল 9,000 টাকা। আর
এখন বর্তমান আমার বেতন 60,600 টাকা। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে আছি এবং আমার স্যারের জন্য আমি সবসময় আমার পরিবার নিয়ে দোয়া করি যেন স্যার যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকে যেন। এ বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। আছেন, এটা ঠিক হবে? মিটিংয়ের পরে মিষ্টির প্যাকেট আছে, জানেন? যে হাততালি দেবে না সে মিষ্টির প্যাকেট পাবে না। এটা তো আমি বলার পরে হাততালি দেবেন, যার ভালো লাগে দেবেন, সে বেশি মিষ্টি পাবে। আমার জন্ম 1953 সন, এটা 2025, কত বয়স দাঁড়ায়? ঈশ্বরগঞ্জে কোনো অঙ্কের টিচার নাই, 72 তো শুনলাম অঙ্ক, দেখতে কত লাগে? 40 বলছে কেউ? 40 বলছে? 5 প্যাকেট মিষ্টি হলো, শিগগিরই উনি নেতা হয়ে যাবে। তো সবাই বলে যে আপনি কেমনে সম্ভব বয়স হিসেবে দেখতে ইয়াং দেখান? তা বলি ব্যায়াম করি, ইয়াবা খাই না, নমাজ কালাম পড়ি, সবভাবে জীবনযাপন করি, হারামের দানা ঘরে ঢুকাই না। বলে না না, অন্য কিছু আছে। আপনার অন্য কি আছে? তা আমার মাকে জিজ্ঞেস করছিলাম, বলে অফকোর্স আছে, একটাই। কি? তোমাকে বুকের দুধ খাওয়াইছে বেশি দিন ধরে। তো আমি 1, 2, 3 গণবো, সবাই খুব জোরে হাততালি দেবে। যে যত জোরে দেবে সে তত বেশি মায়ের দুধ খেয়েছে, যে দেবে না সে পাউডার মিল্ক। মুক্তিযুদ্ধ চলাকালীন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ওর বাবা মা 6 ভাই 1 বোন চিটাংপুর থেকে রওনা দিচ্ছেন বীরেশ্বরের দিকে। কোন একটা নদী পার হতে গিয়ে নৌকার লোকের জায়গার অভাব ছিল। ওর বাবা বলে তুমি 3 ভাই নিয়ে পার হয়ে যাও, পরবর্তী নৌকায় আমরা আসি। সে পরবর্তী নৌকা যাইও না, আসো নাই। ওর বাবা মা 2 ভাই 1 বোনকে বিহারে জবাই করছে। এই স্বাধীনতার মূল্য বুঝেন? সে জীবনে মা ডাকার সুযোগ পায় নাই, বাবা ডাকার সুযোগ পায় নাই। আমার বন্ধু পরবর্তীতে ব্রিগেডিয়ার হয়েছিল, আমরা রক্তের বন্ধন ছিল, ইন্তেকাল করছে। আজীবন আমার সাথে জিলানি আছে, ওর ছোট ভাইও আছে। এরকম করে যারা আপনার রক্তের সম্পর্ক না হয় রক্তের মতো সাথে রাখবেন। ব্যাংকের ব্যাপারে বলতে গেলে এই বাংলাদেশ যে এক্সিস্ট করে আমি জানতাম না। এয়ারফোর্সে ফ্লাইং করছি, এখানে ফ্লাইং করছি, মধুপুরে ফায়ারিং করছি প্লেন থেকে, যশোরে। আমি জানতাম না বাংলাদেশে এই অসাধারণ জনগোষ্ঠী আছে, শৃঙ্খলাবোধ আছে, আল্লাহকে ভয় করে, বাবাকে সাথে রাখে, সন্তানদের রাখে, সুসন্তান মানুষ করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে। আমার জানা ছিল না, এই 23 বছরে পেয়েছি। পার প্রেক্ষাপটে অগ্রগতি দেখছেন। 23 বছরে ব্রাঞ্চ, মানুষ, জনগোষ্ঠী, বেতন, এই মানুষের সাথে সম্পৃক্ততা, উত্তরটা আরো যাবে। আমি নতুন কিছু বলার জন্য এখানে দাঁড়াইনি। ওই যে চুক্ত করে যেটা বলছে সেটা আপনাদেরকে বলছি, আপনাদের দিকে সেটা বলো সোনাইমুড়িতে, সারা দেশে এই কথা ছড়াচ্ছি। আবার বলছি, পৃথিবীর বিভিন্ন দেশে যায় পুরস্কার দেখ, আমি বলি বাংলাদেশকে দেখতে আসো, এই জনগোষ্ঠীকে দেখো। অসাধারণ একটা ডাটাবেস বলি, 24-25 অর্থ বছরে 1 লক্ষ ঋণ গ্রহীতা 12 মাসে 9,000 কোটি টাকা ঋণের কিস্তি ফেরত দিয়েছে। সেটা তার দেনার 95 থেকে 98%। সেটা উত্তর বাড়তেছে। সো ইস্যু ট্যাকটিক্যাল একটা আছে, আবার ট্যাকটিক্যাল না। অঙ্ক করবেন জীবনে, অঙ্ক ছাড়া কোনো জীবন নেই। অঙ্ক অবশ্যই, অঙ্ক, ক্যালকুলেটর। যত ক্যালকুলেট করবেন জীবনকে নিয়ে তত উন্নতি করবেন নিঃসন্দেহে।
করবেন, বুঝবেন, নিজের কাজে লাগাবেন। ঋণ গ্রহীতাদেরকে আমরা একটা কথা শেয়ার করি, অ্যাসেট ফরমেশন, সম্পদ আহরণ। আপনি কেন বসছেন? টাকা আছে, কিছু টাকা রাখবেন, লাভ পাবেন, টাকা নেবেন, লাভ দিতে হবে। এই দেওয়ার ব্যাপারটা একটু বিস্তারিত বলবো। ঈশ্বরগঞ্জে আপনার একটা গ্রোসারি, ফার্মেসি, যে কোনো দোকান আছে, সেখানে ব্যবসা আছে, দৈনিক বিক্রি হচ্ছে, এখান থেকে আপনি 1 লক্ষ টাকা নিলেন ঋণ। এটাতে হিসাব, অঙ্ক। 1 লক্ষ টাকা নেওয়ার পরে দৈনিক ব্যবসা কত উন্নতি হয়েছে, দৈনিক কত বিক্রি হচ্ছে, 5,000, ঠিক আছে, এটা 4,000, এই হিসাব করবেন আপনার দৈনিক বিক্রি কত। সে বিক্রয়লব্ধ গ্রস পেমেন্ট থেকে আপনি দৈনিক কিস্তি দেবেন। 1 লক্ষর বিপরীতে 1,000ও দিতে পারেন, 500ও দিতে পারেন। ঋণের কিস্তি যখন শোধ হয়ে গেল, এখন পরীক্ষা, আপনি 1 লক্ষ টাকা সম পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কিনা, না হলে এইসব মিটিং কিনতাম না। আবার বলছি, ঋণ নিলেন, সঠিকভাবে ফেরত দিলেন, দেওয়ার পরে আপনি ওই ঋণের সম পরিমাণ টাকা তো বেশি মালিক হয়েছেন কিনা, টাকার ফিগার। তাই যদি হয়ে থাকে, ওইটাকে ভাগ করবেন, কিছু ব্যবসা সম্প্রসারণ করবেন, বাচ্চার লেখাপড়া, বাপ মায়ের সেবা, নিজের সেবা, ওষুধপত্র হোক, সব মিলিয়ে প্যাকেজে জীবন। এটাই ব্যাংক কাজ করে। আমি এত কথা কেন বললাম? যদি আমরা নিজেদেরকে সুশিক্ষিত মনে করি, তাহলে আর কোনো কথা বলার দরকার, মিটিং শেষ, যান নিজের জীবন যুদ্ধে লাগে যান। ধার করে বিরিয়ানি খাবেন না। ঈশ্বরগঞ্জে কারা কারা বিবাহিত, হাত উঠান তো। বিবাহিত হয়েও দুজন হাত উঠাচ্ছেন, ওদের বেগম সাহেবের কি অবস্থা বুঝতে পারছেন? হাত নামান। যারা যারা বিবাহিত হাত উঠান, তাদের ভিতরে কারা কারা বাপ মাকে সাথে রাখেন, হাত উঠান তো। এদের হিসাব করে হাত উঠাবেন, পরীক্ষা দিচ্ছে আপনাদেরকে। কারা কারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বাপ্পার আগে নেতা নেত্রীর জন্য দোয়া করবেন, হাত উঠান তো। এই 3-4 জন উঠে দিচ্ছে, হায় এই যে বললাম না পরীক্ষা নেব। হবে, ঋণ যাবে আসবে, হিসাব করবেন, বিপর্যয় হবে, কোনো মামলা থাকবে না। এটা মামলাবিহীন ব্যাংক। যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সময়ে কোনো সমস্যা ম্যানেজারের সাথে কথা বলবেন। জন্মাইছেন, ঋণ করবেন, ব্যবস্থা করবেন, উন্নতি করবেন, কোর্টে যাওয়ার জন্য না, কোর্ট পরিহার করবেন। মেডিকেয়ার সম্বন্ধে বলছে, আইটির উপর নিজেকে সুশিক্ষিত করুন। আইটি, কম্পিউটার, এতে জীবন ভালো হবে। আমরা টুকটাক অনেক কাজ করছি, কন্ট্রিবিউট করছি। আমি যাই বলি না কেন, কোনো অবস্থাতে এরকম মনে করবেন না আমি কিছু ফ্রি দিচ্ছি। ফ্রি বলতে দুনিয়াতে আখেরাতে কিচ্ছু নাই, ফ্রি শুধু উনি দেন। আমরা দেই, পাই, সালাম দেই, ওয়ালাইকুম আসসালাম, ফ্রি কোনো জিনিস নেই। এত চুপ করে শুনছেন, আমি আরো অনেক কথা বলতে চাই, এত কথা বলার দরকার আছে? আরে 5-10 মিনিট তো বলবো, তো বলছে, কিন্তু বাসা থেকে কি নিয়ে আসছেন? বসছেন, আমার মিটিং এসি, আবার বলেন মিষ্টি টিষ্টি নাই বাসায়, আমরা এক বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাই না, নেক্সট টাইম নিয়ে আসবো। কেন সাধারণ ঘটনা হয়, কেন পাপনার কথা বললাম? আমি 1983 সনে বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রথম ব্যাচে 9 জন পাইলট ডেপুটেশনে গেছিলাম ইরাকে, ইরাকি বিমান বাহিনীর পাইলট বানানোর জন্য। 2 বছর ছিলাম। পরবর্তী থেকে 70 থেকে 80 জন পাইলট গেছিল। এতটুকু সবাই বুঝছি। কেন বললাম? আমি একমাত্র মুসলিম একজন আমার মাকে নিয়ে ইরাকে আমার সাথে রাখছিল, এবং প্রত্যেক শুক্রবার আমার মা বরের মাজার বসে কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর দরবারে সন্তানের কল্যাণে সময় ব্যয় করছেন। রহমত আমি পাচ্ছি, এই জন্য বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউটের কিছু কাজ করবো, হয়তো আবার আসবো, দেখা হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বের হয়ে জিজ্ঞেস করবেন কেন জানে গেছিলাম, কতক্ষণ ছিলাম, কি লাভ কি ক্ষতি হলো, কি জিনিস নিয়ে কাজে লাগাতে পারেন নিজের জীবনে। এটা হচ্ছে সাকসেস এই প্রতিষ্ঠান। শেষ সুযোগ, এরপর আর নাই, আমিও নাই আপনারও নাই। হাততালি দেওয়ার শেষ সুযোগ এটা। আরে না না না, বলার পরে মাঝখানে হাততালি দেওয়া হয় না। পুত্র 3 ধরনের হয়, সুপুত্র, পুত্র, কুপুত্র। সুপুত্র বাপ মা যা রেখে যাবে তার উপর উন্নতি করবে, পুত্র ধরে রাখবে। কুপুত্র কি বলতে হবে? মাথা নাড়তেছে না তো কার ছেলে আরেক ছেলেকে জবাই করতে রাস্তায়? ছেলে কার এটা? ওরকম নেত্রী পয়দা করছিল, মা পয়দা করছিল। এই কঠিন জীবনে কেমনে সন্তান যায়? ওরকম সন্তানের বাবা আছেন এখানে? হাদিসে এরকম বলা আছে, বাপ মায়ের অবৈধ সন্তানের উপর আল্লাহ লানত পড়ে। 1 2 3 বলবো, সবাই খুব জোরে হাততালি দেবে না, যে দেবে না সে কুপুত্র। 1 2 3। যাদের বয়স 60-এর উপরে, কিছু ডাক্তারি করি, 60 যাদের উপরে, 55-এর উপরে, ডায়াবেটিস, শরীর নিয়ে চিন্তিত, 4টা জিনিস করবে না। ভাত আলু চিনি ঝোল, ভাত আলু চিনি ঝোল পরিহার করবেন। সকাল উঠে পানি খাবেন খালি পেটে, 3 থেকে 4 গ্লাস গরম, একটু লেবু দিলে ভালো। সারাদিন ততটুকু পরিমাণ পানি খাবেন যতটুকু খাইলে প্রেসারের রং পানির রঙের মতো থাকে। কিডনি বিভিন্ন সমস্যা আছে এটা। মার সেবা করবেন, বাপের সেবা করবেন, বাকি সব অটোমেটিকলি হয়ে যাবে। অসাধারণ এই দেশ, আমি বললাম অসাধারণ। দৈনিক আমাদেরকে 2 লক্ষ গ্রাহক, 2 লক্ষ বাংলাদেশে সঞ্চয়পত্র ঋণের কিস্তি ফেরত দিচ্ছে। আমাদের 2000 লোক 75,000 কিলোমিটার ডেলি যায়, ডেলি দরজা যাচ্ছে, সালাম দিচ্ছে, আচার ব্যবহার ভালো করতেছে। এই কথাটা প্রচার করবেন। আর কিছু বলবেন আমাকে? আল্লাহ আপনাদের হেফাজত করুক, সুস্থ থাকবেন। 2টা জিনিস খাস আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুস্থ শরীর দিও, সুখের সংসার দিও। কারোর প্রতি ঘৃণাবোধ পোষণ করবেন না, কারো ধ্বংসাত্মক কোনো কার্যে জড়িত থাকবেন না। বুকে হাত দেওয়ার দরকার নাই, কসমও খাওয়ার দরকার, মনে মনে কসম খান। জনজীবন বিপন্নের কোনো কাজে অংশীদারিত্ব নেবেন না। জনজীবন বিপন্ন হয় সেরকম কোনো কাজে আপনি অংশগ্রহণ করবেন না। আসসালামু আলাইকুম। জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান স্যার মহোদয়কে। থেকে 18, 20, 25 বছর আগের কথা। আমি ঢাকা ক্যান্টনমেন্টে মসজিদে জুমার নামাজ পড়তাম। খুতবার সময় ইমাম একটা কথা বলবেন, যাকাতের কাপড় যদি দিতে হয় যে প্রাপ্য তার বাসে গিয়ে দিয়ে আসবেন। শুনি তা তো আমাদের দেশে হয় না। আমি তো নেগেটিভ কথা বলতে চাই না, সেটাই তো বললাম। নেতা হবো কেমনে? 1000 জনকে জাকাতের কাপড় দেবে, 5000কে দাওয়াত দিতে আসবে, মারামারি করে 10 জন 20 জন 30 জন মরে যাবে, পেপারে নিচে মন্ত্রী হয়ে যাবে। এই সিস্টেম থেকে পরিহার করার জন্য মিটিং শেষে সবাই যার যার জায়গায় বসে থাকবে। আপনার তবরুক, আপনার প্রাপ্যতা আপনার হাতে পৌঁছে যাবে। এখানে বসে খাবেন, বাসায় গিয়ে পুত্র সন্তান মার সাথে খাবেন, রাস্তায় যাতে প্যাকেট ফেলবেন না। এটা বলে সুশিক্ষিত সমাজ গড়ার লোককে একটা অনুরোধ করলাম আমি। আবার আসসালামু আলাইকুম। এখন বায়তুল মামুর জামান মসজিদ।
اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم আল্লাহ তাআলা আপনার আসমান নিচে জমির উপরে আল্লাহ আপনার শাহিন দরবারে হাত বাড়াইছে আল্লাহ এখানে অনেকে উপস্থিত হয়েছে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিন আল্লাহ আমরা মারা যাব আল্লাহ আমাদের মৃত্যু হবে আল্লাহ এই চিন্তা চেতনা আমাদের দিলের ভিতরে আল্লাহ আপনি বদ্ধ করিয়া দিন আল্লাহ আমাদের দিলকে আপনি পরিষ্কার করিয়া দিন আল্লাহ আমাদেরকে কলিজা বড় ঈমানদার করিয়েন আল্লাহ আমাদেরকে আল্লাহ ধর্মীয় কাজগুলো করার তৌফিক দান করিয়েন আল্লাহ দুনিয়া দুঃখ আল্লাহ আসল প্রকৃত আল্লাহ সিদ্ধান্ত বুঝার তৌফিক দান করিয়েন আল্লাহ বিশেষভাবে ফ্রান্সের আল্লাহ অনেকে আসছে আল্লাহ সকলকে জালিমানে হেফাজত করেন আল্লাহ সকলে মনে অশান্তি দূর করিয়া দিয়েন আল্লাহ সকলে সকল সমস্যার সমাধান করিয়া দিয়েন আল্লাহ মৌতির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন আল্লাহ বিশেষভাবে আমাদের এই ব্যাংকের আল্লাহ চেয়ারম্যান স্যারকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ ওনাকে জালিমানে হেফাজত করেন আল্লাহ ওনার সমস্ত মানবিক কাজগুলো আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ ওনার আল্লাহ সকল প্রকার সমস্যা সমাধান করিয়া দেন আল্লাহ আমরা যারা এখানে আছি আল্লাহ সকলে পিতামাতার খেদমত করার তৌফিক দান করিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ তারপর শৃঙ্খলাবদ্ধভাবে আস্তে আস্তে আপনারা যারা বসে আছেন তাদের হাতে হাতে আপনার ব্যবস্থা চলে যাবে আপনারা নিয়ে তারপর আস্তে আস্তে এটা ইয়ে করেন আর যারা বাইরে আছেন তারা বেরোনোর পরে ঢুকবেন